আচ্ছা দেখো, তাকাও একটু। এটা হচ্ছে আমাদের নিউ চ্যাপ্টার। বলছিলাম যে হচ্ছে আমাদের 3টা অধ্যায় মোস্ট সিকোয়েন্সিয়াল, অর্থাৎ সম্পর্কিত। তাহলে প্রথম থেকে এইটা পড়ানোর জন্য 2টা অধ্যায়ের আগে পড়াইছি। কোনটা? একটা হলো পর্যায়বৃত্ত গতি আর একটা হলো তরঙ্গ। তার সাথে এটার সম্পর্ক অনেক বেশি সম্পর্ক। এখন ওই 2টা অধ্যায় একটু ভালো জানা থাকলে আলোক বিজ্ঞান, অর্থাৎ আমাদের যেটা পড়াবো ভৌত আলোক বিজ্ঞান, এটাতে সমস্যা হবে খুব কম। বুঝছো? ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। দেখো, আলোক বিজ্ঞান এটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর আরেকটা হলো ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা আলোর জ্যামিতিক ধর্মগুলো শিখব, অর্থাৎ আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং সেই সংক্রান্ত কোণগুলো বের করা, কত কোণে প্রতিফলিত হবে, কত কোণে প্রতিসরিত হবে, এই হিসাব নিকাশগুলো আমরা শিখব। ভৌত আলোক বিজ্ঞানে আমাদের আলোর ভৌত ধর্ম শিখব, যা আসলে আলো কেমন ধর্ম প্রকাশ করে এবং আলো কোন কোন ধর্ম কাজে লাগিয়ে কি করা পসিবল, এইটা হচ্ছে আমরা ভৌত আলোক বিজ্ঞানে শিখব। অর্থাৎ আলোর ফিজিক্যাল মিনিংটা শিখব আমরা। এখন দেখো, তরঙ্গ। এই অধ্যায় পড়ার আগেই তরঙ্গ সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নিতে হয়। তো যেহেতু আমি তরঙ্গ পড়াইছি, তবু আমি এটা রিক্যাপ করব, জাস্ট শর্টলি রিক্যাপ করব। দেখো, তরঙ্গ কয় প্রকার হয়? দুই প্রকার। কি কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক, এবং অনুপ্রস্থ বা আর তরঙ্গ। অনুপ্রস্থ বা আর তরঙ্গ। এখন কথা হচ্ছে, দেখো, এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, এটার উদাহরণ আমরা কি দিছিলাম? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, শব্দ তরঙ্গ। এই যে অনুপ্রস্থ বা আর তরঙ্গ, এইটার এক্সাম্পল কি দিছিলাম? পানির ঢেউ, টানা তারের ঢেউ, তাই না? পানির ঢেউ, টানা তারে সৃষ্ট ঢেউ, এখন আলোক তরঙ্গ যেটা আছে, এই আলোক তরঙ্গ হলো এক ধরনের অনুপ্রস্থ বা আর তরঙ্গ। তার মানে কি? আলোক তরঙ্গ হচ্ছে আমরা যে আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, এখানে যে আলোটা নিয়ে আলোচনা করব, তো সেই আলোক তরঙ্গটা হবে অনুপ্রস্থ বা আর তরঙ্গ। আলোক তরঙ্গ। অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, এটার ইংলিশ কি বলতে পারবা? কিছু কিছু বিষয়ের তোমাদের ইংলিশ জানা থাকা লাগবে, ইংলিশ টার্মিনোলজিগুলো জানা থাকা লাগবে। ধরো দিল নিচের কোনটি লঙ্গিটিউডিনাল ওয়েভ, তখন তুমি পারলে না, তুমি জানো না যে আসলে লঙ্গিটিউডিনাল মানেই হচ্ছে অনুদৈর্ঘ্য, তখন তুমি পারবা না। আর অনুপ্রস্থ বা আর হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, এখন দেখো, অনুপ্রস্থ বা আর তরঙ্গ আমরা কেমন দেখছিলাম? অনুপ্রস্থ বা আর তরঙ্গ
এইরকম হয় না অনুপ্রস্থ বা আর তরঙ্গ? অনুপ্রস্থ বা আর তরঙ্গ এরকম হয়। আচ্ছা, তো আমি যদি এটাকে এইভাবে দেখাই, এটা একটা ওয়েভ তৈরি করছে না? দেখো তো, এরকম একটা ওয়েভ তৈরি করছে না? এটা কিন্তু হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের একটা উদাহরণ। তো অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ আমি কেন এভাবে আঁকাইলাম দেখি বলো তো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কণাকে দেখানো। দেখো তো কণা কি করতেছে, একই জায়গায় উপরে নিচে উঠবে না, বলছিলাম। অনুপ্রস্থ বা আর তরঙ্গের শর্ত হচ্ছে প্রত্যেকটি কণা উপরে নিচে কম্পিত হবে, একই জায়গায় উপরে নিচে কি হবে, কম্পিত হবে বা স্পন্দিত হবে। তো এইটা দেখানোর জন্য আমরা এটা দেখালাম। তো এটা একটু তুলে নিবা, তুলে নিয়ে লিখবা যে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। এভাবেই তুলে নিবা, তুলে নিয়ে অনুপ্রস্থ তরঙ্গ লিখবা। এই যে এতবার যে বললাম, তাও দেখবা যে এটা এক্সামে দিলে অনেকে ভুল করবে। কীভাবে ভুল করবে? বলবে যে হচ্ছে তরঙ্গের উপস্থিত কণার দোলন কেমন, সামনাসামনি, সামনে পিছনে, উপর নিচে, না পাশাপাশি। অনেকে দেখবা যে পাশাপাশি বা সামনে পিছনে এগুলা দিবে, উপর নিচে, বুঝছো? সেকেন্ড পেপারের এই অধ্যায়টা থেকে তোমাদের মাস্ট অ্যান্সার করতে হবে, বুঝছো? অ্যান্সার করতেই হবে, এমন একটা অধ্যায় এটা। হ্যাঁ, আজকে আসছিল না, আসবেই, মাস্ট। এই অধ্যায় থেকে আসবেই কোশ্চেন, এবং এই অধ্যায় থেকে অ্যান্সার করা খুবই সহজ, খুবই সহজ। চলতড়িৎ, স্থির তড়িৎ, তাপগতিবিদ্যা, এগুলো থেকে কঠিন কঠিন দিতে পারে, একটু পেঁচাইতে পারে, বাট এইগুলো অধ্যায় থেকে পেঁচানোর মতো কিছু নাই। ভৌত আলোক বিজ্ঞান বলো, আধুনিক পদার্থবিদ্যা বলো, মানে ভৌত আলোক বিজ্ঞানের পরের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে পেঁচানোর মতো কিছু নাই। এবং এখান থেকে 4টা সিকিউ তুমি কমন পাবা, যে কেউ চাইলে 4টা ইজিলি দিয়ে দিতে পারবে। মানে এইখান থেকে 4টা আসবে না, ভৌত আলোক বিজ্ঞানের পরবর্তী অধ্যায়গুলো সবগুলো মিলে 4টা সিকিউ কমন পাবা তুমি, বুঝছো? তো তুমি যদি এই অধ্যায়গুলো ভালো করে পড়ো তাহলে তোমার সেকেন্ড পেপারে টেনশন নেই, টেনশনটা কমে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখলাম যে হচ্ছে আলো হলো এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। তো অনুপ্রস্থ বা আর তরঙ্গের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে এরা অগ্রগামী তরঙ্গ হয় না। অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ অগ্রগামী তরঙ্গ হয়। আর আমরা তরঙ্গ চ্যাপ্টারে অগ্রগামী তরঙ্গের রাশিমালা প্রতিপাদন করছিলাম না, রাশিমালা প্রতিপাদন করছিলাম। লেখো অগ্রগামী তরঙ্গের রাশিমালা। এই অধ্যায়েও দেখো এটা করতে হচ্ছে, অগ্রগামী তরঙ্গের রাশিমালা। বাট এই ক্ষেত্রে প্রতিপাদন করব না, হ্যাঁ হ্যাঁ, দেখবা যে লেকচার 1, লেকচার 2 এভাবে লেখা আছে। দেখো অগ্রগামী তরঙ্গের রাশিমালা। তো অগ্রগামী তরঙ্গের রাশিমালা এটা নির্ণয় করার উদ্দেশ্য কি ছিল আমাদের? সাম্যাবস্থা থেকে তরঙ্গের উপস্থিত যে কোনো কণার দূরত্ব নির্ণয় করা।
তো ধরে নিলাম এগুলো, এটা হচ্ছে সাম্যাবস্থা। তো ধরে নিলাম এই কণার দূরত্ব আমি নির্ণয় করব, সাম্যাবস্থা থেকে এই কণার দূরত্ব নির্ণয় করব। তো সাম্যাবস্থা থেকে দূরত্ব এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আর এই কণাটা আমাদের সোর্স থেকে, যেখানে তরঙ্গটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় সোর্স। ধরে নিলাম সোর্স থেকে এটা এক্স দূরত্বে আছে। আচ্ছা, তাহলে দেখো তো এই যে ওয়াই, এই ওয়াইটা এক্সের উপরে ডিপেন্ডেন্ট না? ওয়াইটা কিন্তু এক্সের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে ওয়াই এক্সের উপরে ডিপেন্ডেন্ট হবে। আবার যতই সময় যাবে এই কণাটা কি হবে? উপরে নিচে স্পন্দিত হবে না। তাহলে এ কি একই অবস্থানে থাকবে? একই অবস্থানে থাকবে না। সময়ের পরিবর্তনে এই কণাটা কিন্তু উপরে নিচে যেহেতু স্পন্দিত হচ্ছে, এর অবস্থানটা পরিবর্তন হবে সময়ের পরিবর্তনে। তাহলে এই ওয়াই এটা নির্ভর করতেছে দুইটা বিষয়ের উপরে। একটা হচ্ছে এক্সের উপরে, অর্থাৎ আমাদের সোর্স থেকে সেই কণার দূরত্ব, এক্স অক্ষ বরাবর দূরত্ব, এবং সময়ের উপরে। আচ্ছা, এখন এই দুইটা বিষয়ের উপরে, তার মানে আমাদের সাম্যাবস্থা থেকে যে কণার দূরত্ব এটা নির্ণয় আমাদের হচ্ছে নির্ভর করতেছে। তো আমরা অগ্রগামী তরঙ্গের রাশিমালা কি জানতাম? ওয়াই সমান সমান এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা জানতাম না? এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তরঙ্গ অধ্যায়ে গ্যাপ থাকলে সবগুলো লেকচার দেওয়া আছে, তরঙ্গটা দেখে নিবা, পড়ে নিবা। ওয়াই সমান সমান এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এ সাইন টয়েস পাই বাই ল্যামডা। আচ্ছা, দেখো তো এই যে ভিটি লিখছি, ভিকে কি লেখা যায়? ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে এটাকে আমরা এফ ল্যামডা লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো এইটা যদি আমি এটার সাথে গুণ করে দিই, এখানে এটা না, এটার সাথে যদি আমি এটা গুণ করে দিই তাহলে কি হবে? দেখো তো, এটার সাথে এটা গুণ করে দিব, তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাবে না? তখন কি হবে? টয়েস পাই এফ টি হবে না? মাইনাস, তখন অবশ্যই কি এটার সাথে এটাও গুণ হয়ে যাবে। এটার সাথে যদি আমি এটা গুণ করি, অবশ্যই এটার সাথে এটাও গুণ করতে হবে, কারণ এটা তো দুইটার সাথেই গুণ হিসেবে আছে। দেখো তো এখন এই যে টয়েস পাই এফ, এটাকে আমরা কি লিখতে পারি? টয়েস পাই এফ এটা কিসের সূত্র দেখি বলতে পারবা? ওমেগা, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ওমেগা টি মাইনাস এই যে টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। দেখি বলো তো এটা কি হবে? এটা হলো দশা পার্থক্য ডেল, টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এটা কিন্তু দশা পার্থক্য বা ডেল। তাহলে এইটার পরিবর্তে লিখতে পারবো আমরা ডেল। বুঝছো? আর এই যে টয়েস পাই বাই ল্যামডা দেখতেছো না, এই টয়েস পাই বাই ল্যামডা এটাকে বলা হয় কে বা তরঙ্গ সংখ্যা। লেখো টয়েস পাই বাই ল্যামডা এটাকে বলা হয় কে। তাহলে কে এটা কি? কে হলো তরঙ্গ সংখ্যা। এটা একটু লিখে নাও, তরঙ্গ সংখ্যা। আমার ডিরাইভেশনে এক লাইনও যদি তুমি মিস করো তাহলে আমার অঙ্কটা পারবা না। বলছিলাম যে আমার যেভাবে আমি তোমাদের ইয়েটা করাচ্ছি, থিওরিটা করাচ্ছি, অঙ্কগুলো সম্পূর্ণ থিওরিকে কভার করবে। যদি ভালোভাবে মিস করো তাহলে আর অঙ্কটা পারবা না। যে অঙ্কগুলো তোলা আছে সেই অঙ্কগুলো পারবা না। তাহলে দেখো এ সাইন টয়েস পাই বাই ল্যামডা, এটার সাথে আমরা কি করলাম? এটা গুণ করে দিলাম, এটা অবশ্যই গুণ হয়ে যাবে। এখন এটার সাথে এটা গুণ দিলে আমাদের কি হয়ে যায়? ল্যামডা ল্যামডা কেটে যায়, টয়েস পাই এফ টি থাকে। টয়েস পাই এফকে আমরা লিখতে পারবো ওমেগা, ওমেগা টি। এখন এই যে টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এইটা জানি আমরা দশা পার্থক্য ডেল। এটা কি তার মানে? এটা কিন্তু দশা পার্থক্য, দশা পার্থক্য বা ডেল।
আচ্ছা, এখন এই ডেলকে তাহলে কি লেখা যাবে দেখি বলো তো। কে এর মাধ্যমে যদি প্রকাশ করি ডেলকে, কে এক্স, দশা পার্থক্য কিনতে হবে কে এক্স। এখানে আমি ডেল না লিখে কে এক্সও কিন্তু লিখতে পারতাম, ওমেগা টি মাইনাস কে এক্স। কথা কি বুঝছো? আর মানে দশা পার্থক্য সমান সমান হবে কে এক্স। তরঙ্গ সংখ্যা, কে হলো তরঙ্গ সংখ্যা, কে হলো তরঙ্গ সংখ্যা। আচ্ছা, এখন এই ডেল কিভাবে আসলো অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে ভাই দশা পার্থক্য এটা কিভাবে আসলো। যদিও আমি তরঙ্গ চ্যাপ্টারে এটা করে দিছি, তবুও বলে দিই। দেখো, আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু? ল্যামডা পরিমাণ দূরত্ব না? দেখো তো এখানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে, তার মানে ল্যামডা দূরত্ব। ল্যামডা দূরত্বে পথ পার্থক্য কতটুকু, দশা পার্থক্য কতটুকু দেখি বলো তো। এই যে ল্যামডা দূরত্ব, এই ল্যামডা দূরত্বে দশা পার্থক্য কতটুকু? 2 পাই। ল্যামডা দূরত্বে দশা পার্থক্য হচ্ছে 2 পাই। এই যে এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে 1 মিটার দূরত্বে কতটুকু? 2 পাই বাই ল্যামডা না? অতএব এক্স মিটার দূরত্বে এইখান থেকে এই পর্যন্ত এক্স মিটার দূরত্বে কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এইটাই কি দশা পার্থক্য ডেল। ডেল সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এইটাই হচ্ছে দশা পার্থক্য ডেল। এখানে যা যা আছে সব কিছু তোলা থাকা লাগবে। এই যে দেখো, তোমাদের বলছিলাম যে তরঙ্গের উপস্থিত কোনো কণার সাম্যাবস্থা থেকে সরণ শুধুমাত্র নির্ভর করে এক্স এবং টি এর উপরে। দেখো ওইখান থেকে এই সমীকরণটা আসছিল আমাদের, এটা এক্স এবং টি। এই টি এবং এক্সটা চেঞ্জ হয় শুধুমাত্র, বাদ বাকি এগুলো যেগুলো দেখতেছো এগুলো কিন্তু সব সেম থাকে। ভি যেগুলোর মাধ্যমে তরঙ্গের বেগ সেম, আবার ল্যামডা যে কোনো তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সেম, 2 পাই এ সাইন এগুলো তো সেমই হবে, শুধুমাত্র পরিবর্তন হয় টি এবং এক্স। এই জন্য বলছি ওয়াই হচ্ছে এক্স এবং টি এর অপেক্ষক। আচ্ছা, এখন আমরা অগ্রগামী তরঙ্গ দেখলাম। দেখো আমরা হচ্ছে আলোক তরঙ্গ নিয়ে যেহেতু আলোচনা করব, আমাদের আলোক তরঙ্গ এটার পথ কোন দিকে এটা সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ আলোক তরঙ্গের সঞ্চার পথ কোন দিকে। দেখো দেখো যদি দেখো এটা কি এক্স ওয়াই এবং জেড অক্ষ না? আমাকে বলো তো এই তিনটা অক্ষের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। ওয়াই এবং জেড 90 ডিগ্রি, জেড এবং এক্স 90 ডিগ্রি। প্রত্যেকটা অক্ষ একে অপরের সাথে কিন্তু পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্বভাবে থাকে, তাই না? আচ্ছা, এখন দেখো যদি আমাদের তিনটা তরঙ্গ, একটা হলো তাড়িৎ তরঙ্গ, একটা হলো চৌম্বক তরঙ্গ, আর আরেকটা হলো আলোক তরঙ্গ, অর্থাৎ আলোর সঞ্চারপথ। তো যদি এক্স অক্ষ বরাবর তাড়িৎ তরঙ্গ পাস করে, তাড়িৎ তরঙ্গকে প্রকাশ করা হয় ই দ্বারা। ইতে ইলেকট্রিসিটি ইয়ে করছো না? তাহলে তাড়িৎ তরঙ্গ যদি এক্স অক্ষ বরাবর পাস করে
চৌম্বক তরঙ্গ যেটাকে প্রকাশ করা হয় বি দ্বারা, এটা যদি পাস করে ওয়াই বরাবর, তাহলে অবশ্যই আলোক তরঙ্গ পাস করবে জেড অক্ষ বরাবর। আলোক তরঙ্গ পাস করবে জেড অক্ষ বরাবর। আলোক তরঙ্গকে কিছু দ্বারা প্রকাশ করা হয় না, এটা আলোক তরঙ্গই। তাহলে যদি এক্স অক্ষ বরাবর তাড়িৎ তরঙ্গ যায়, ওয়াই অক্ষ বরাবর যদি চৌম্বক তরঙ্গ যায়, তাহলে অবশ্যই আলোর সঞ্চারপথ হবে জেড অক্ষ বরাবর। এটা দ্বারা আমরা কোন একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে তাড়িৎ তরঙ্গ, চৌম্বক তরঙ্গ এবং আলোক তরঙ্গ পরস্পরের সাথে লম্বভাবে থাকে, পারপেন্ডিকুলার হিসেবে থাকে। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, আসে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে চৌম্বক তরঙ্গ এবং তাড়িৎ তরঙ্গ এর ভিতরে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এভাবে দিয়ে দিবে। আচ্ছা, তো তোমরা সুন্দর মতো 180 ডিগ্রি দাগাই দিবা, তাই না? এটা যেন ভুল না হয়। তাড়িৎ তরঙ্গ, চৌম্বক তরঙ্গ এবং আলোক তরঙ্গ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে বিরাজমান থাকে। ছোট একটা এমসিকিউ লিখে রাখো, এর নিচে লিখে রাখো ছোট একটা এমসিকিউ। ছোট একটা এমসিকিউ লিখে রাখো। দেখো, তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর, তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর, চৌম্বক তরঙ্গ তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর, চৌম্বক তরঙ্গ ওয়াই অক্ষ বরাবর। তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর, চৌম্বক তরঙ্গ ওয়াই অক্ষ বরাবর ভ্রমণ করলে, হ্যাঁ, তাড়িৎ তরঙ্গ জেড অক্ষ বরাবর, চৌম্বক তরঙ্গ ওয়াই অক্ষ বরাবর ভ্রমণ করলে আলোর সঞ্চারপথ কোন দিকে হবে? আলোর সঞ্চারপথ কোন দিকে হবে? কোন দিকে হবে আলোর সঞ্চারপথ? হ্যাঁ, কি বরাবর ভ্রমণ করলে, বরাবর ভ্রমণ করলে এক, তাহলে কোশ্চেনটা কি, আলোর সঞ্চারপথ কোন দিকে হবে? তাহলে আলোর সঞ্চারপথ কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। এটা যেন ভুল না যায়, তা আসবে পরীক্ষাতে, একবার না একবার পাবা। দেখো দেখো, তাড়িৎ তরঙ্গ ই, আরেকটা তরঙ্গ দেখাইছি সেটা হচ্ছে চৌম্বক তরঙ্গ বি। তো এইটা যদি তাড়িৎ তরঙ্গ হয়, হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞান, এটা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ,
কোনটা? ও আচ্ছা, এটা আলোর সঞ্চারপথ দেখানোর জন্য। অর্থাৎ আমি বললাম না, আলো একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। দেখো তাড়িৎ এবং চৌম্বক কই থেকে আসলো? এই যে ওয়ার্ড থেকে। আলো একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ, বা আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লিখে রাখো তো, আলো হলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ। দেখো নামের ভিতরেই আছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িৎ তার মানে হচ্ছে ইলেকট্রিক, চৌম্বক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন আমি দেখাইছি যে আসলে আলোর সাথে তাড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গ কিভাবে থাকে। এবার বুঝছো কথা? তাহলে কিভাবে থাকে? পরস্পর 90 ডিগ্রি কোণে, তাই না? এখন দেখো তাড়িৎ তরঙ্গ আলাদা করে আঁকাইছি, চৌম্বক তরঙ্গ আলাদা করে আঁকাইছি। যদিও তোমার হচ্ছে এটা শুধুমাত্র দেখানোর জন্য। তাড়িৎ চৌম্বক তরঙ্গ সবসময় একসাথে থাকে। যদি কেউ আলাদা আলাদাভাবে এটা দেখায় তাহলে ভুল হবে। কথা কি বুঝছো? যদি আমি তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ থেকে তাড়িৎ তরঙ্গ আলাদা করে দেখাই, চৌম্বক তরঙ্গ আলাদা করে দেখাই, তাহলে এটা কনসেপচুয়ালি ভুল, বুঝছো? বাট শুধুমাত্র সূত্র দেখানোর জন্য তোমাদের এরকম করা। তাহলে দেখো তাড়িৎ তরঙ্গ, এটা হলো একটা তাড়িৎ তরঙ্গ। তো তাড়িৎ তরঙ্গের ক্ষেত্রে সাম্যাবস্থা থেকে যে কোনো কণার সর্বোচ্চ যে দূরত্ব, এটাকে আমরা কি বলছি তরঙ্গ অধ্যায়ে? বিস্তার না? তাহলে তাড়িৎ তরঙ্গের বিস্তারকে প্রকাশ করা হবে ই নট দ্বারা। ই নট দ্বারা। এটা চৌম্বক তরঙ্গ, তো সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্ব, এটাকে আমরা বলি বিস্তার। চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে বিস্তারকে আমরা প্রকাশ করব বি নট দ্বারা। বি নট দ্বারা। বি নট দ্বারা। ম্যাক্সওয়েলের নাম শুনছো না? ম্যাক্সওয়েল, এটা কিন্তু ক্রিকেটার গ্লিন ম্যাক্সওয়েল না, বুঝছো? এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল বলছে যে কোনো মাধ্যমে এই যে তাড়িৎ তরঙ্গের বিস্তার এবং চৌম্বক তরঙ্গের বিস্তার, এটার অনুপাত হবে আলোর বেগের সমান। যে কোনো মাধ্যমে তাড়িৎ তরঙ্গের বিস্তার এবং চৌম্বক তরঙ্গের বিস্তার এর অনুপাত কি হবে? আলোর বেগের সমান। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? ই সমান সমান বিসি লিখতে পারি না? ই সমান সমান বিসি লিখতে পারি। আচ্ছা, এখন দেখো ই সমান সমান বিসি লিখলাম। এই যে ই কে আমরা, অর্থাৎ এই তরঙ্গকে যদি তাড়িৎ তরঙ্গকে প্রকাশ করতে চাই অগ্রগামী তরঙ্গের মাধ্যমে, এই তাড়িৎ তরঙ্গ তো একটা অগ্রগামী তরঙ্গ, কারণ অনুপ্রস্থ তরঙ্গ। তো এটা যদি অগ্রগামী তরঙ্গের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটাকে কি লেখা যাবে? ই সমান সমান ই নট সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স লেখা যাবে না? যেখানে ই নট হলো তাড়িৎ তরঙ্গের বিস্তার। তাহলে এটা আমরা লিখতে পারবো। লেখো ই নট সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আর এই যে বি কে তাহলে কি লিখতে পারবো? বি নট সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। বি নট সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ইন্টু সি। দেখো এই যে এটা গেল, তাহলে কি লেখা যায় দেখো তো? ই নট সমান সমান বি নট সি লেখা যায় না? ই নট সমান সমান বি নট সি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো তাড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গের বিস্তার এর অনুপাত সবসময় আলোর বেগের সমান যে কোনো মাধ্যমে। আর এই যে ই নট আর বি নট দেখতেছো না, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। যেহেতু এই অধ্যায় থেকে তোমাদের অ্যান্সার করাই লাগবে, অতএব এই অধ্যায়টা ভালো করে পড়া লাগবে। কিন্তু পড়া লাগবে কেন? ওই যে বললাম না, যদি বিপদে পড়ে যাও, হয়তো তোমার ফিজিক্স কোশ্চেন একটু কঠিন দেওয়ার চিন্তা ভাবনা করলো, ফিজিক্স কোশ্চেন কঠিন দেওয়ার চিন্তা ভাবনা করা মানে স্থির তড়িৎ, চলতড়িৎ, থার্মোডিনামিক্স এগুলো থেকে কঠিন করবে, তখনই আলটিমেটলি ফিজিক্স কোশ্চেন কঠিন হয়ে যাবে। বাট এগুলো থেকে কঠিন করার মতো কিছু থাকে না, যতই কঠিন করতে যাবে সহজই হয়ে যাবে, বুঝছো? আর আমি যে অঙ্কগুলো করাবো, অঙ্কগুলো তোলা আছে খুব সুন্দরভাবে, এই অঙ্কগুলো করলে আর আলাদা কিছু করা লাগবে না, এই অধ্যায়গুলো কোনো সিকিও দেখা লাগবে না, কিছুই করা লাগবে না। সেকেন্ড পেপারের প্রিপারেশনটা এইভাবেই নিতে হয়। এই অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে নিউক্লিয়ার মডেল, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এই চারটা অধ্যায় বেশ ভালোভাবে পড়তে হয়। তাহলে পড়লে তোমার মোটামুটি তুমি এক্সামের নাম্বারটা ভালোভাবে তুলতে পারবা। কারণ স্থির তড়িৎ, চলতড়িৎ এগুলো থেকে কোশ্চেন কেমন হবে এটা কিন্তু বলা যায় না, বুঝছো? তুমি ধরো চলতড়িতের তুমি কি সলভ করছো, নর্মাল সার্কিটগুলো সলভ করছো। এখন এই যে তোমাদের রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন দেখলাম তোমার হচ্ছে এমসিকিউতে নোডাল অ্যানালাইসিস দিয়ে দিচ্ছে, নোডাল অ্যানালাইসিস, নোড ধরে ধরে তোমার হচ্ছে ওই সার্কিটটা সলভ করতে হয়, বুঝছো? একটা তারের ভিতরে আরেকটা তার ঢুকে দেওয়া, তখন নোড ধরে করতে হয়, অন্যভাবে তুমি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবে না। তার মানে কঠিন করতেই পারে চাইলে, হয়তো একবার মিরর সিমেট্রি দিয়ে দিবে, ডেল্টা ওয়াই দিয়ে দিবে, তখন কি করবা? এই জন্য তোমাদের ভালো নাম্বার তোলার জন্য এই অধ্যায়ের পরের অধ্যায়গুলো, এই অধ্যায় সহ পরের অধ্যায়গুলো বেশ ভালোভাবে করতে হবে, তাহলে কনফিডেন্স পাবা যে যত কঠিন করে করুক পারবো, এরকম একটা কনফিডেন্স থাকবে তখন। হ্যাঁ, এটা শূন্য মাধ্যমে। ই নট বি নট এটা লিখছি না, এটা হচ্ছে শূন্য মাধ্যমে। নট যেগুলো আছে সবগুলোই শূন্য মাধ্যমে হয়, নট যেগুলো আছে সবগুলোই শূন্য মাধ্যমে হয়। যেমন এপসাইলন নট পড়ছো, স্থির তড়িৎ এপসাইলন নট শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। হ্যাঁ, বিস্তার শূন্য মাধ্যমে বিস্তার, বুঝছো? শূন্য মাধ্যমে বিস্তার। আচ্ছা, এখন দেখো ই, এই ই এর এককটা কি দেখি বলো তো? ই এর একক কি হবে? ই তো আলোর না, ই তো হচ্ছে তোমার তাড়িৎ তরঙ্গ, তাই না? ইতে হচ্ছে ধরো ইলেকট্রিক ইন্টেন্সিটি তোমরা পড়ছো না, তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য পড়ার সময় ই সমান সমান কি পড়ছো? ই সমান সমান কি পড়ছো? এই একটা সূত্র ছিল না, এফ ভাগ কিউ, এফ ভাগ কিউ ছিল না? এটা তো তোমাদের ফার্স্ট ইয়ারে শেষ করার কথা। ই সমান সমান এফ ভাগ কিউ, তাহলে ই এর একক হবে নিউটন পার কুলম্ব, বুঝছো? বি চৌম্বক ক্ষেত্র, এটার একক কি হবে? এটার একক নতুন একক, হয়তো শোনোনি, টি, টেসলা, নামকরণ করা হয়েছে বিজ্ঞানী নিকোলা টেসলার নাম অনুসারে, বুঝছো? চৌম্বক ক্ষেত্রের একক হলো টেসলা, তড়িৎ ক্ষেত্রের একক হলো নিউটন পার কুলম্ব। শূন্য মাধ্যমে বিস্তার, শূন্য মাধ্যমে বিস্তার, বিস্তার তো সর্বোচ্চই হয়। আচ্ছা, এখন তার মানে ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে কোনো মাধ্যমে তাড়িৎ তরঙ্গে, যে কোনো মাধ্যমে তাড়িৎ তরঙ্গ এবং হচ্ছে তাড়িৎ তরঙ্গের বিস্তার এবং যে কোনো মাধ্যমে চৌম্বক তরঙ্গের বিস্তারের অনুপাতটা হচ্ছে আলোর বেগের সমান। তো
এই আলোর বেগ এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়। আলোর বেগ সমান সমান 1/√, এটা লিখে নাও, μ0 ε0। c সমান সমান 1/√μ0 ε0। যেখানে এই যে μ0 এবং ε0 এটার পরিচয় কি? μ0 হলো শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা। শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা। আর এই যে ε0, আচ্ছা এটার মান কত? অবশ্যই এটার মান জানা থাকা লাগবে, মান একেবারে মুখস্থ থাকা লাগবে। μ0 এর মান হচ্ছে 4 × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এককটাও মুখস্থ থাকা লাগবে। বলবে যে চৌম্বক প্রবেশতার একক কি? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ε0 এটার বলতে কি বুঝি আমরা? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। তো এই ε0 এটার মান কত বলো? 8.854 × 10⁻12। -12 পার নিউটন পার মিটার কুলম্ব স্কয়ার। একক হচ্ছে পার নিউটন পার মিটার কুলম্ব স্কয়ার। এখন তোমরা একটা কাজ করো, ক্যালকুলেটরে এই মান দুইটা ইনপুট দাও, ইনপুট দিয়ে দেখো তো এটার মান 3 × 10⁸ আসে কিনা। এটা 4 পাই লিখিনি, 4 পাই × 10⁻⁷, 4 পাই। এটা একটু ইয়ে করে নাও, μ0 হচ্ছে 4 পাই × 10⁻⁷, 4 পাই × 10⁻⁷, 4 পাই × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। গুণ করে দেখো তো। কত আসে? রুট করো, রুট করো। কত আসে? কত আসে? ক্যালকুলেটর তুলতেই ভুল করো কেন? কুলম্ব স্কয়ার। বললাম যে দেখো ক্যালকুলেটরে তাই ভুল তুলতেছে, কি একটা অবস্থা। কত আসে? নাকি এবারও আসলো না? এইটা বের করতে বলছি। 1/√, এই মানটা গুণ করে দিয়ে তারপরে দেখো সি আসে কিনা। 2.99 × 10⁸ আসছে মান। 2.99 মানে কি? 3। তার মানে ঠিক আছে, বলো কোনটা? এগুলা, হ্যাঁ এগুলো ধ্রুবক মান, এগুলো সবগুলোই ধ্রুবক মান। ধ্রুবক মান নিয়ে না, এটা জাস্ট দেখাইছে যে যদি চৌম্বক প্রবেশতা এবং আলোর চৌম্বক প্রবেশতা এবং হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা, এইটার ভিতরে এটার সাথে আলোর যে বেগ, এটার সম্পর্ক দেখানোর জন্য এই সূত্রটা আসছে, বুঝছো? অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে, এখন আসো পয়েন্টিং ভেক্টর।
পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর তুলে একটু জায়গা ফাঁকা রেখে দাও, একটু জায়গা ফাঁকা রেখে দাও। হ্যাঁ, বেশি না, ধরো হাফ পৃষ্ঠার মতো জায়গা ফাঁকা রেখে দাও। আচ্ছা, ফাঁকা রেখে দিছো না? ফাঁকা রেখে দিছো? হ্যাঁ, তারপরে এখন অঙ্ক তোলো, অঙ্ক তোলো। লেখো, একটি তড়িৎ চৌম্বক তরঙ্গের সাথে সম্পর্কিত তড়িৎ ক্ষেত্র হলো, একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গের সাথে সম্পর্কিত, একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গের সাথে সম্পর্কিত তড়িৎ ক্ষেত্র হলো সাথে সম্পর্কিত তড়িৎ ক্ষেত্র হলো এটা তোলো। E = 7.5 × 10⁴ sin x - ct I cap ভোল্ট পার মিটার। দেখো, ই এর একক কিন্তু ভোল্ট পার মিটারও হয়। কিভাবে? তোমরা একটা সূত্র স্থির তড়িতে অবশ্যই জানার কথা, V = ED। তাহলে ই কি লেখা যায়? V/D না? V মানে বিভব, বিভব পার্থক্য মিললি। বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। ডি মানে কি? দূরত্ব, মিটার। তাহলে কি হবে? ভোল্ট পার মিটার। এভাবে আসছে এটা। তাহলে এটা দেওয়া আছে। লেখো, চৌম্বক ক্ষেত্র হলো, চৌম্বক ক্ষেত্র হলো, চৌম্বক ক্ষেত্র হলো চৌম্বক ক্ষেত্র হলো এটা। তাহলে এর পয়েন্টিং ভেক্টর কি? তাহলে এর পয়েন্টিং ভেক্টর কি? তাহলে এর পয়েন্টিং ভেক্টর কি? আচ্ছা, এখন মনে হচ্ছে না যে এটা নতুন নতুন? এটা তো পয়েন্টিং ভেক্টর স্কিপ করে তারপরে যে অঙ্কটা দিলাম। এখন আসো পয়েন্টিং ভেক্টরে। তুলছো? এটা তোলা হয়েছে। দেখো, পয়েন্টিং ভেক্টরে মেইনলি আমাদের তাড়িৎ তরঙ্গ, চৌম্বক তরঙ্গ এবং চৌম্বক প্রবেশতার ভিতরে সম্পর্ক দেখানো হয়। তাড়িৎ তরঙ্গ, চৌম্বক তরঙ্গ এবং চৌম্বক প্রবেশতার ভিতরে সম্পর্ক দেখানো হয়। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর, এই পয়েন্টিং ভেক্টরকে প্রকাশ করা হয় এস দ্বারা। পয়েন্টিং ভেক্টরকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এটা বলতে কি বোঝায়? লেখো, এটা কাকে বলে? পয়েন্টিং ভেক্টর কাকে বলে? লেখো, আলোক তরঙ্গের সাথে লম্বভাবে, আলোক তরঙ্গের সাথে লম্বভাবে
আলোক তরঙ্গের সাথে লম্বভাবে অবস্থিত মিটার স্কয়ার ক্ষেত্রফলের 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়ে মিটার স্কয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি, এটা কিন্তু আসে, যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে পয়েন্টিং ভেক্টর বলে। তো এই সংজ্ঞা থেকে পয়েন্টিং ভেক্টরের এককটা বের করতে পারবা? চিন্তা করে বের করো তো দেখি, সংজ্ঞা থেকে। সংজ্ঞা থেকে পয়েন্টিং ভেক্টর দেখো তো বের করতে পারো কিনা। একক, হ্যাঁ, মিটার স্কয়ার পার সেকেন্ড, জুল পার মিটার, কাছাকাছি গেছো, একটু চিন্তা করো। জুল পার মিটার স্কয়ার বলছে, কাছাকাছি গেছে। জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড না। একটু বললে তাহলে ঠিক হয়। আচ্ছা, আমি কি বলছি, একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে যতটুকু শক্তি প্রবাহিত হয়। তাহলে দেখো তো, যদি আমি একক দেখাই, একক সময়ে, একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রথমে বলছি, তার মানে একক ক্ষেত্রফল এ, একক সময়ে যে পরিমাণ শক্তি, এখন এই W/T কে কি লেখা যায়? পি লেখা যায় না? P/A, ওয়াট পার মিটার স্কয়ার। যদি তোমরা কেউ বলতা যে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, তাহলে বলতাম হ্যাঁ ঠিক আছে। কিন্তু তোমরা কেউ বলছো জুল সেকেন্ড পার মিটার স্কয়ার, কেউ বলছো জুল মিটার স্কয়ার পার সেকেন্ড, ফাইন, বুঝছো? ওয়াট পার মিটার স্কয়ার অথবা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। লেখো ওয়াট পার মিটার স্কয়ার বা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। সূত্র এস সমান ওইটা, ওই সূত্র কিন্তু ওইটা নেই, একক দেখানোর জন্য ওইটা বলছি। সূত্র কি ওইটা? এককটা বের করার জন্য ওটা লিখছি। তাহলে ওয়াট পার মিটার স্কয়ার না থেকে কিন্তু জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ারও থাকতে পারে, একই কথা। এগুলো আসে বহুপদীতে, বলবে যে নিচের কোনটি পয়েন্টিং ভেক্টরের একক? জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার সেকেন্ড। বহুপদী 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3, এইভাবে দিবে, বুঝছো? তো পয়েন্টিং ভেক্টর এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 1/μ E ক্রস বি। লিখে নাও, এটা লিখে নাও। এস সমান 1/μ E ক্রস বি, যেখানে মিউ হচ্ছে কি চৌম্বক প্রবেশতা, ই হচ্ছে তাড়িৎ তরঙ্গ, বি হলো চৌম্বক তরঙ্গ। তো হ্যাঁ, বুঝলাম না, ভিতরে আসুক তারপরে বুঝো। ভেক্টর গুণ করা লাগবে না, কারণ ওইভাবে অঙ্কগুলো ওইভাবেই থাকে যেখানে ভেক্টর গুণ করতে হয় না, বুঝছো? আসুক আগে অঙ্ক, আগে ইয়ে করার তো দরকার নেই। তো দেখো, তাড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গের ভেক্টর গুণফল কিসের সমান? আমাদের হচ্ছে পয়েন্টিং ভেক্টরের সমান, সমানুপাতিক, পয়েন্টিং ভেক্টরের সমানুপাতিক। এখন দেখো, ইটা এইরকমই থাকলো যদি আমরা এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে এরকম আসে না? দেখো তো, মানে ই ক্রস এই বি এর নিচে আমি মিউ, এটা তো লিখতেই পারি। তখন এইটাকে, এই যে B/μ, এটাকে লেখা যায় H। এটার অপর নাম হলো চৌম্বক তীব্রতা। তাহলে চৌম্বক তীব্রতা H সমান কি? B/μ
মিউ, বি বাই মিউ। চৌম্বক তীব্রতা হচ্ছে বি বাই মিউ। তাহলে যদি বলি এখন পয়েন্টিং ভেক্টর কি হবে, পয়েন্টিং ভেক্টর হচ্ছে তাড়িৎ তীব্রতা, তাড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে আমাদের এই যে চৌম্বক তীব্রতা, এটার ভেক্টর গুণফল, বুঝছো? তাড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তীব্রতার ভেক্টর গুণফল হচ্ছে আমাদের এস বা পয়েন্টিং ভেক্টর, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো আমাদের মেইন সূত্র হচ্ছে এইটা মাস্ট বি মনে রাখতে হবে। এখন আসো, বলা আছে একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গের সাথে সম্পর্কিত তড়িৎ ক্ষেত্র হলো ই, দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, এটাও দেওয়া আছে। তাহলে এর পয়েন্টিং ভেক্টর কি হবে? সবগুলো মানই দেওয়া আছে। অঙ্কটাতে আসো, লেখো আমরা জানি পয়েন্টিং ভেক্টর এস, আমরা জানি পয়েন্টিং ভেক্টর এস সমান সমান 1/μ ই ক্রস বি, 1/μ ই ক্রস বি। তাহলে এই যে 1/μ, মিউ এর মানটা কত? 4 পাই ইন্টু 10⁻⁻7 -7। ইটা কত দেওয়া আছে দেখি বলো তো? 7.5 ইন্টু 10⁻4 সাইন এক্স মাইনাস সিটি আই ক্যাপ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, ইন্টু বি 2.5 10⁻⁻4 সাইন এক্স মাইনাস সিটি। এটা কি জে ক্যাপ না? জে ক্যাপ। দেখো এই গুণটা এখন তোমরা কিভাবে করবা? প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিবা, এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা, এই তিনটা গুণ করে নিবা। এখানে কিন্তু আমাদের ভেক্টর দেওয়া নাই, পিওর ভেক্টর রাশি কিন্তু দেওয়া নাই। পিওর ভেক্টর রাশি কি দেওয়া আছে? সাইনের মাধ্যমে প্রকাশ করা আছে। এই জন্য আমরা কি করব, এই যে মানগুলো, এই মানগুলো প্রথমে গুণ করে নিব। দেখো তো মানগুলো গুণ করে কত আসে, মানটা গুণ করে কত আসে। কোনটা? পুরাটা মিলে? এটা 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 হ্যাঁ, আমি বলতেছি এই সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করো, এই পুরাটা। এটা আসবে 1.5 ইন্টু 10⁻7। এই তিনটা যদি গুণ করো তাহলে আসবে 1.5 বা 1.49 ইন্টু 10⁻7। এটা আসবে 6 কেন আসবে দেখি? ক্যালকুলেটর যদি এখনো না চালান শিখো তাহলে তো মুশকিল। হ্যাঁ 1.5 ইন্টু 10⁻7, 1.5 ইন্টু 10⁻7। দেখো এই যে সাইন এক্স মাইনাস সি, সাইন এক্স মাইনাস সিটি, এই দুইটা মিল আছে না? দেখো দেখো সাইন এক্স মাইনাস সিটি, সাইন এক্স মাইনাস সিটি মিল আছে। তাহলে যদি দুইটা গুণ করি তাহলে কি হবে? সাইন স্কোয়ার এক্স মাইনাস সিটি। এখন আসো, আই ক্যাপ আছে এবং জে ক্যাপ আছে, আই ক্যাপ জে ক্যাপ
এবং কে ক্যাপ। যদি আই এবং জে গুণ করা হয় তাহলে কি আসবে? কে আসবে। যদি কে এবং আই গুণ করা হয় তাহলে কি আসবে? জে আসবে। উল্টা দিকে করলে মাইনাস আই। কথা কি বুঝছো? তাহলে অ্যান্সার আসবে এইটা জে ক্যাপ। একক কি? ওয়াট পার মিটার স্কয়ার। ক্রস গুণ, এটা আই এবং জে এর ক্রস গুণ। ডট গুণ করলে কে আসবে? ডট গুণ করলে জিরো চলে আসবে। আই আর জে এর মাঝখানে কোন কত? 90 না? কস 90 এর মান কত? জিরো। আচ্ছা, এগুলো থেকে বুঝছো মানে পয়েন্টিং ভেক্টর থেকে। ও আচ্ছা, কে ক্যাপ, এটা কে ক্যাপ বলছি। হ্যাঁ, অ্যান্সার এরকমই, এটাই অ্যান্সার। এইগুলো থেকে খুব একটা অঙ্ক আসে না। এখন আসলে এই টাইপের আসবে, কিন্তু দেখবা অধিকাংশই পারবে না। এমসিকিউতে থাকে, বড় বড় এমসিকিউতে, বুঝছো? আচ্ছা, আরেকটা অঙ্ক তোলো। 6000 অ্যাংস্ট্রম 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে পথপার্থক্য। 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে পথপার্থক্য, দুটি আলোক তরঙ্গের মধ্যে পথপার্থক্য ডেল এক্স। ডেল এক্স, এই যে পথপার্থক্যকে কি এইভাবে প্রকাশ করতাম না ডেল এক্স দ্বারা? ডেল এক্স, ডেল এক্স সমান সমান 3 × 10⁻⁻7 মিটার। 3 × 10⁻⁻7 মিটার হলে এদের দশা পার্থক্য কত? এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করবা না, এটা ইউনিভার্সিটিতে আসার মতো একটা অঙ্ক। ক্যালকুলেটর ব্যবহার করবা না, ক্যালকুলেটর ছাড়াই হবে। তাহলে ডেল সমান সমান আমরা কি জানি? আমরা জানি দশা পার্থক্য ডেল। ডেল সমান সমান কি? টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স না? টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। আচ্ছা, টয়েস পাই। ল্যামডার মান কত? 6000 অ্যাংস্ট্রম। আমাকে বলো তো 1 অ্যাংস্ট্রম সমান সমান কত? 10⁻⁻10 মিটার। তার মানে 6000 অ্যাংস্ট্রম মানে 6 × 10⁻³ না? 6000 অ্যাংস্ট্রম মানে 6000 মানে তো 6 × 10⁻³ অ্যাংস্ট্রম বলা আছে, তার মানে 10⁻⁻10। ডেল এক্স এর মান কত দেওয়া আছে? 3 × 10⁻⁻7। 2 পাই, নিচে দেখো 6। আমাকে বলো তো 10⁻⁻10 এবং 10⁻³ গুণ করলে কত আসে? 10⁻⁻7। উপরে আছে 10⁻⁻7। এই যে 10⁻⁻7, 10⁻⁻7 গেল, 6 এবং 3 কেটে থাকে 2, 2 এবং 2 কেটে যায়, অ্যান্সার হচ্ছে পাই। বুঝছো? এই রকম অঙ্ক আসে ইউনিভার্সিটির এমসিকিউতে, যেখানে ক্যালকুলেটর লাগবে না। ওই অনেকে বলে না যে ভাই ইউনিভার্সিটির জন্য আলাদা করে ক্যালকুলেটর আবার প্রিপারেশন নেওয়া লাগে। প্রিপারেশন নেওয়া লাগবে না, এই যে এইভাবে একটু চিন্তা ভাবনা করলেই হয়ে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, আজকে এই পর্যন্তই রাখো। ফিজিক্স ভৌত আলোক বিজ্ঞান ক্লাসে মিস দিও না।